তাসফিয়া, তুমি ঠিক দেখেছো, লিস্টে নাম আছে আমার। ওপাশ থেকে কি ভেসে আসে কাননে শীতের রুক্ষ সূক্ষ্ম অদরে রোদ্দুরের খোঁজ মিলে। বাবা মেয়ের ঘরে বেলকুনিতে কুকড়ে বসে আছে শশী। সিঙ্গেল কম্বলে আপাদমস্তক থেকে শুরু সিঙ্গেল কম্বলে আপাদমস্তক থেকে শুধু নাক ও চোখ দেখা যায়। সর্দিতে নাক টানছে ক্ষণে ক্ষণে, দাঁতে দাঁত লেগে কটমটে শব্দ হচ্ছে শীতের চোটে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে সে পাশে তাকালো। বোনকে দেখে ছলছল চোখে বলে, আমার সর্বনাশ হয়ে গেছে আম্মু। শখ খেলি নাকি? না, শখ কেন খাবো? কি সর্বনাশ হলো? কে বা করলো শুনি? কে আবার? তুই কত করে বলেছিলাম পাগলনি থেকে বাচ্চা নিও না। আমি আছি তো তোমার মেয়ে। কিন্তু না, আব্বুর দয়ার শরীর, জীর্ণ শীর্ণ রোগা অপুষ্ট তোকে নিয়ে আসলো আমাদের সাথে। দাঁতগুলো পোকায় খেয়ে ফেলেছিল। ছি, এখন তোকে আপু ডাকতে হয়। আমার সব কিছুতেই ভাগ বসাতে ওস্তাদ। এমনকি শ্বশুর বাড়িটাও আগে থেকেই দখলে নিয়েছিস। তো করলি না আমার সর্বনাশ? আপন মায়ের পেটের ছোট বোনের এমন গা জ্বালানো কথাই শিনিয়ে ধৈর্য বেলকুনির গিল দিয়ে পালায়। ঠাস করে চর বসিয়ে দিল। শশী চোখ বড় বড় করে যায়। শিনের অধরকলি ধীরে ধীরে পরিস্ফুটিত হয়। আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে দৌড়ে চলে যায় শশী। মিনিট সময় সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর কম্বল ফেলে সে বড় বড় পা ফেলে ছোটে শিনের পেছনে। শিন ছুটে মিহিরের পাশে দাঁড়ায় এই ভেবে বোন জামাইকে তোয়াক্কা করবে। কিন্তু না, শশী তাকে ধরতে এগিয়ে আসে অগ্নিশর্মা হয়ে। শিন বিপদ বুঝতে পেরে শেরতাজের পাশে দাঁড়ায়। শেরতাজ শশীর দিকে চায় উৎসাহ নিয়ে। শশী আর চোখে তার দিকে তাকিয়ে বোনকে ধাওয়া করে। শিন হেসে আম্মু বলে কিচেনে চলে যায়। শশীও সেখানে হানা দেয়, বোনের ঘাড় চেপে ধরে শক্ত করে। সম্মুখে মায়ের চোখ রাঙ্গানিতে ভয় না পেলেও শাশুড়ি ও চাচি শাশুড়ি অবাক চাহনিতে বিচলিত হয়। বোনকে ছেড়ে হো করে হেসে বলে, এই দুষ্টুমি করছিলাম তাই না আপু? এখনো দুষ্টুমি করার বয়স আছে? দুদিন পরে তোমার বাচ্চা কাচ্চা দুষ্টুমি করবে শশী বউ। শাশুড়ির কথাই শশী স্থবির হয়ে যায়। এগুলো কোনো কথা? সে সুরসুর করে কেটে পড়ে। শুনতে পাই কিচেনে মায়ের মুখ হতে নিশ্চিত তার গুণগান। শশী ডায়ে বায়ে কোনো দিকে না দেখে নিজ ঘরে চলে গেল। শেরতাজ সেটা লক্ষ্য করে নিজেও সোফা ছেড়ে সোজা ঘরে চলে আসে। শশী সোয়েটার ওড়না খুলে বিছানায় রেখে চুলে চিরুনি করছে। শেরতাজকে প্রবেশ করতে দেখে ভুরু উঁচিয়ে যায় এক পল। কিছু বলে না। তার নিশ্চুপতায় শেরতাজ যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেল। চোখ মুখ তার কিছু বলার জন্য ছটফট করছে, কিন্তু মুখ ফুটে বলতে দ্বিধা। শশী চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, কি বলবে শেরতাজ বলতে নেই, কিন্তু মুখ ফুটে আওয়াজ বেরোয় না শশীর শান্ত চাহনিতে। ওই শান্ত কাজল কালো নয়ন যুগল তাকে নীরবে শাসাচ্ছে। সে ডানে বামে মাথা নেড়ে না বোধক ইঙ্গিত দেয়। আবারও নিস্তব্ধতার চাদরে ছেয়ে যায় ঘর। মাঝে মাঝে চোখাচুকি হয় কপত যুগলের। শেরতাজ আড়ষ্ট ভঙ্গিতে বেরিয়ে আসে ঘর থেকে। শশী আপন মনে গুনগুন করে, দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহন যে বাঁধন অকারণ। শীতকালীন পিঠা দাওয়াতের বিদায় জানিয়ে মেহমান তাদের আপন নিরে ফেরার পথে। আলতা জালি দুপুরের দিকে এসে সবাইকে নিয়ে বিকেলের আগে বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মুর্তাজালি আসার কথা থাকলেও তিনি আসেনি। কণিকা বেগম এ নিয়ে বেজায় ক্ষিপ্ত। আসবে না সেটা আগে বললেই পারত। আসবে বলে তাদের পাঠিয়ে না আসাই কোথাকার ভদ্রতা। তিনি হাসান ভাইয়ের অনুরোধে ফোন করেছিলেন। ভদ্রলোক আসবেন না, তার এক কথা। কেন আসবে না জিজ্ঞেস করলে কল কাট করেছে। রাগে অপমানে কণিকা বেগমের মুখ লাল হয়ে আসে। তিনি তাড়াহুড়ো করে বাড়ি ফেরার জন্য। সবাই বিদায় পর্ব সেরে গাড়িতে উঠেছে, বাকি শেরতাজ ও মিহির তাজ। মিহির স্ত্রীর সাথে টুকটাক কথা বলে তার স্ত্রী যাবে না কিছুদিন বাবার বাড়িতে মাদুরহারি ভাঙবেন। শেরতাজ শশীর পাশেই দাঁড়িয়ে
হাসান মাহমুদ তার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে মির্জামের পিঠ চাপড়ে বলেন, শের সাহেব আমার ওপর অভিমান করে আসা বাদ দিয়ে দিবেন না যেন, হ্যাঁ? মনে রাখবেন, এটা আপনার আরেকটা বাড়ি। যখনই মন চাইবে আসবেন, থাকবেন, আর প্রেসার ফ্রি থাকার চেষ্টা করবেন, বুঝলেন? শেরতাজ মৃদু হেসে জবাবের প্রত্যুত্তর করল। ঠিক আছে বাবা। হাসান মাহমুদ ভালো লাগে যখন মেয়ে জামাইরা মিষ্টি সুরে বাবা ডাকে। তিনি একিকে ফ্রন্ট সিটে বসা আলতাজালের সাথে সৌজন্যমূলক কথা বলে। শেরতাজ শশীর দিকে চেপে দাঁড়াল, কণ্ঠ খাদে নামিয়ে ডাকে, শশী। শশী হুঁ বলে পাশ কাটিয়ে গাড়ির জানালার পাশে দাঁড়িয়ে শাশুড়ি কোলে থাকা কুঞ্জর গাল টিপে বলে, পুচু আবার এসো কেমন? কুঞ্জ মাথা নাড়ল। প্রতি উত্তরে তাকেও যাওয়ার নিমন্ত্রণ জানায়। শশীর শাশুড়িকে একই কথা বলবে, তার আগে কণিকা বেগম ভনিতাহীন গলায় বলে, আগে তোমাকে ঘরে তুলবো, তারপরে এই বাড়িতে আসবো, বুঝলে শশীবু? তৈরি থেকো। খুব শীঘ্রই মায়ের কোল ছেড়ে শ্বশুর বাড়িতে ঝাড়ু হাতে এ ঘর ও ঘর ঘুরঘুর করবে। শশী খোলা জানালার ধারে হাত ঠেকিয়ে মাথাটা একটু ভিতরে নিয়ে বলে, আই লাভ ইউ শাশুমা, আসুন একটা চুমু খাই। বলে জবাবের আশায় থেমে রয়। কণিকা বেগম চোখ রাঙায়। শশী চুপ করে তার গালের চুমু দিয়ে আর অপেক্ষা করে না, চলে যায়। কণিকা বেগম বিস্ফোরিত চোখে চায় তার প্রস্থানের দিকে। বড় জায়ের কৌতুক রঙ্গে কণিকা বেগম মুচকি হাসল। আম্মু আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 5,000। 5,000? তোমার বাবা হাত খরচের টাকা দেয়নি? শেরতাজালি কাননের মুখের আদলের পরিবর্তন সাধিত হয় নিমিষেই। ছোট্ট করে হ্যাঁবোধক প্রশ্নের জবাব দেয়। কণিকা বেগম নকশি কাঁথার সেলাই বন্ধ রেখে অবাক চোখে যায় ছেলের দিকে। তো সেই টাকার কি হলো? আই স্পেন্ট অল দ্য মানি। কণিকা বেগম পুনরায় সুছাতে কাঁথা সেলাই করতে করতে জবাব দেয়, গুনে গুনে 20 দিনও হয়নি কারণ এতেই 15,000 খরচ করে ফেলেছ। আমি হিসেব চাইছি না, তবে মনে রেখো টাকাগুলো এমনি এমনি আসে না, পরিশ্রমের ফসল সেগুলো। এখন না বুঝলেও যখন নিজে ইনকাম করা শিখবে তখন বুঝতে পারবে। বলতে বলতেই তিনি থেমে যান। ওই তো কানন হনহনিয়ে চলে যাচ্ছে নিজ রুমে। কণিকা বেগম হতাশ বদনে তাকিয়ে রয়। কুঞ্জ কাঠবিড়ালের মতো কানটা সজাগ রেখে সবটা শুনে গোমরা মুখে নিজ ঘরে চলে যায়। তার নিজস্ব রূপ যা কুঞ্জমোহন নামে আখ্যায়িত। নানান খেলনা, কার্টুন, গাড়ি টেডিতে পূর্ণ ঘরটা। সে তার পিগি ব্যাগটা বের করে। মাছের আকৃতি এটা, মুখটা হা করে খোলা যায়। কুঞ্জ সেটায় হাত ঢুকিয়ে কিছু বের করে আনে। পকেট পুড়ে দৌড় লাগালো ভাইয়ের রুমে। রুমে ঢুকে কুঞ্জ একটু ভয় পেল কি, পুরো রুম জুড়ে বই খাতা কলম ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আলমারিতে হামলা চালিয়েছে। ভাঁজ করে রাখা কাপড়ের স্তূপের মধ্য থেকে কিছু কিছু কাপড় বের করছে আর ছুঁড়ে বিড়বিড় করে কিছু বলছে। মুখটা কেমন ভয়ঙ্কর লাগে কুঞ্জর কাছে। তবু সে পা টিপে টিপে এগিয়ে যায়। পকেট থেকে বস্তুটা বের করে বলে, ভাই নাও 5,000 টাকা। শেরতাজ ছোট ছোট চোখে চাই তার দিকে। টাকা কে দিল? মা পাঠিয়েছে ওকে দিয়ে। কিন্তু এ তো 500 টাকা দুটো নোট। তার মাথাটা ধপ করে জ্বলে উঠল, যেন ধয় আচ্ছন্ন চিঙ্গারে আগুনের ছটা। সে হুঙ্কার দিয়ে বলে, দরকার নেই কোনো টাকার। এক কাজ করো, কামড়ে কামড়ে খেয়ে নে। কুঞ্জ ভয় দুকদম পিছিয়ে গেল নিমিত্তে। তবু একটু সাহস সঞ্চয় করে বলে, আমার নিমোর পেট থেকে বার করেছি। এই দেখো 5 লেখা আছে, অনেকগুলো জিরো আছে। তাহলে হলো না 5,000? টাকা এপিট ওপিট করে দেখে কুঞ্জ। শেরতাজ ধপ করে জ্বলে ওঠা অঙ্গার নিভে গেল ধপ করে। নিমত কুঞ্জের পিগি ব্যাংকটার নাম। তার জন্য নিমো থেকে টাকা বের করে এনেছে পিচ্ছিটা। তার মনটা নরম হয়ে গেল। ঠাট বজায় রেখে কুঞ্জর হাত থেকে টাকাটা ছিনিয়ে শার্টের পকেটে পুরে বলল, অশিক্ষিত মূর্খ কুমিরের বাচ্চা, এই 500 টাকার নোট দুটো মিলে মাত্র 1,000। এই টাকা তোর নিমোর পেটে কিভাবে গেল? আরও আছে? কুঞ্জ সব ভয় দূর হয়ে গেল। সে হেসে প্রত্যুত্তর করল, ফুপা সিগারেট খাচ্ছিল ছাদে।
ফুপা একটা টাকা দিয়ে বলছিল ফুপিকে না বলতে। আমি কই বলিনি, তখন 2টা নতুন টাকা দিয়েছিল। শেরতাজ মোটেই অবাক হয় না। পুচুটা খুবই বিচ্ছু, মশলাপাতি মাখি বিরিয়ানি ভালোই পাকাতে পারে। কুঞ্জ উজ্জ্বল চোখে ভাইয়ের হাত টেনে বলে, আরও আছে, তুমি নেবে? তাহলে কিন্তু আমাকে তোমার বাইক দিতে হবে। সে দেখা যাবে, আগে নিমোর সিজারটা করা যাক ভেবে শেরতাজের অধর বেঁকে যায় হাসিতে। তবে সেই হাসির দায়িত্বটা খুবই নগণ্য। দরজায় মায়ের উপস্থিতিতে শেরতাজ নিজ ঘর ঘিরে একবার নজর বুলিয়ে নিল। দরজায় মায়ের উপস্থিতিতে শেরতাজ নিজ ঘর জুড়ে একবার নজর বুলিয়ে নিল। কণিকা বেগমে বরফ শীতল স্বরে শুধালো, ছোট ভাইয়ের থেকে টাকা নিতে লজ্জা লাগে না শের সাহেবের? নাকি লজ্জা যমুনায় ভাসিয়ে দিয়েছেন? শেরতাজের মাথা নিচু হয়ে যায় আপনা আপনি। মিনমিনিয়ে তাচ্ছিলে সুরে বলে, বেকারদের আবার লজ্জা? বাপের টাকায় খাচ্ছি, খেলছি, আয়েশ করছি, লজ্জা নেই বলেই তো। কণিকা বেগমের কানে আসে কথাটা। তিনি কিছু না বলে হাতের টাকাগুলো বুকশেলফের ওপর রেখে দেয়। গোয়াল ঘর মানুষের ঘরে পরিণত হলেই যেন ঘর থেকে বেরোনো হয়। বলি তিনি প্রস্থান নেই। শেরতাজ ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। কুঞ্জ অবুধ শিশু নাই তাকিয়ে শেরতাজ গোয়ালঘরকে মানুষের ঘর বানানোর দায়িত্ব তার পুচুর উপর বর্তায়। শর্ত তার বাইকখানি। তারপরে বুকশেলফ থেকে টাকা নিয়ে মায়ের ঘরের বেডসাইড টেবিলের উপর রেখে আস্তে করে বেরিয়ে আসে বাড়ি থেকে। বাইক টেনে চলে যায় গন্তব্যে। মাঝে ফোন করে জেনে নেয় তার অবস্থান। বাইক নিয়ে জনপ্রিয় এক রেস্টুরেন্টের সামনে পার্কিং জোনে স্ট্যান্ড করে ভেতরে যায়। বাম দিকের কর্নারে পরিচিত মানবীকে দেখে অধর কোণে হাসি রেখা দেখা দেয়। সে এগিয়ে সম্মুখে চেয়ার টেনে বসে বলে, অনেকক্ষণ অপেক্ষা করালাম, সরি তাসফিয়া। তাসফিয়া নামক রমণী কফির মগে অধর ছুঁয়ে হেসে বলল, 10 মিনিট হবে বসে আছিস শের, বাট ইটস ওকে, তোমার জন্য ওয়েট করতে বিরক্তি হয়নি। শেরতাজ স্বভাব সুলভ হাসে। টেবিলের উপর থাকা মেনু কার্ড দেখে মনে মনে একটু বিচলিত হয়। পকেটে মাত্র 2000 টাকা, অথচ মেনুতে সর্বনিম্ন মূল্য 820 টাকা। তার কাছে কার্ডসও নেই, অথচ বুক ফুলিয়ে বলেছিল আজ তোমার ট্রিট। সে তাসফিয়ার উদ্দেশ্যে বলে, অর্ডার করেছো? ফ্রাইড রাইস, সুশি, বিফ স্টেক, পিৎজা আর প্যানকেক, আর এই কফি। তার কথাই শেরতাজের ভেতরটা চুপসে যায়। বিল পে করবে কিভাবে? লজ্জে তার মাথা কাটা যাবার উপক্রম। কেন যে ভাব দেখিয়ে মায়ের দেওয়া টাকাটা রেখে এলো। বিকাশে টাকার পরিমাণও 500 বেশি হবে না। সে সময় ব্যয় না করে বাবাকে মেসেজ দেয়। তাসফিয়া কফি পান করে তার সম্পূর্ণ দৃষ্টি শেরতাজের উপর। এই শেরতাজের সাথে ভার্সিটি পড়ুয়া শেরতাজের আকাশ পাতাল তফাৎ। মাসখানেক আগেও তো একদম স্বাভাবিক ছিল। বড় ঘন কালো চুল, রেখেছে দাড়ি কপ, একটু পাগলাটে গোছের, বাট ছেলেটাকে মানিয়েছে দারুণ। শ্যাম কালো গালে দাড়ি মানিয়েছে। সে হেসে বলল, এমন লুক কার থেকে ইন্সপায়ার হয়ে বানালে স্যার? লুকিং হ্যান্ডসাম। শেরতাজ স্বভাবসুলভ হাসে, ঘন কালো দাড়িতে হাত বুলিয়ে বলে, আর ইন্সপায়ার্ড? বেকার জীবন তো আলসেমি ভর করেছে, এখন আর কাটতে ইচ্ছে করে না। তোমার বেকার জীবনের অবসান ঘটতে চলেছে স্যার, আবারও কংগ্রেস। সে ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে স্বভাবসুলভ চুপটি করে বসে থাকে। একটু পরে ওয়েটার অর্ডারকৃত সব খাবার এনে টেবিলে সাজিয়ে রাখল। তাসফিয়া স্পুন ও ফ্রক হাতে নিয়ে বলল, কাল থেকে ইন্টার্নশিপ শুরু তোমার। সবাইকে সারপ্রাইজটা কবে দিচ্ছ নাকি দিয়েছো? এখনও কাউকে বলিনি। অ্যাকচুয়ালি কিভাবে বলবো বুঝতে পারছি না। তারা কি আদৌ খুশি হবে এই চাকরিতে? খুশি হবে না? আইটি কোম্পানিতে জব কনফার্ম। শুধু 1-2 মাস ইন্টার্নশিপ, বেতন 50-60 হবে। বছর গড়িয়ে প্রমোশন পেলেই লাখ পেরোলো বলে। আমি বছরখানেক হবে এই কোম্পানিতে জয়েন হচ্ছি। একদম শুরু থেকে লেখা অভিজ্ঞতা ছিল না, আলহামদুলিল্লাহ। এত
আলহামদুলিল্লাহ, এখন 70,000 বেতন পাই। যদিও কিছু কেটে নেয়, তবুও কম কি? সেখানে তুমি অভিজ্ঞ ব্যক্তি। শেরতাজ প্রত্যুত্তর করে না, তবে তার তাসফিয়ার কথা খুব একটা বিশ্বাস হলো না। তাসফিয়া জোর করে সে একটা পিৎজার স্লাইডি মুখে নিয়ে কফির অর্ডার দিল। পেট পুড়ে খাওয়া দাওয়া শেষে শেরতাজ বিকাশে পেমেন্ট করে। তাসফিয়া হেসে বলে, একে তো তুমি আমার ফ্রেন্ড, দ্বিতীয়ত কলিগ, তাই ট্রিট লুফে নিলাম। কিন্তু চলো কোথাও ঘুরে আসি। আই এম সরি, আই হ্যাভ টু গো। একটু জরুরি কাজ আছে। বলে শেরতাজ বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়। রাস্তায় শপিং মলে গিয়ে ভাইয়ের জন্য 1200 টাকার দুটো জ্যাকেট কিনে নিয়ে যায়। পুচোটা হোক দুষ্টু বিচ্ছু, তাকে ভালোবাসে ঢের, সবসময় তার সাথে চুইংগামের মতো লেগে থাকবে। বাড়ি পৌঁছে গ্যারেজে বাইক স্ট্যান্ড করে সিঁড়ি বাইতে শুরু করে। চুলের ভাঁজে হাত গলিয়ে গুনগুন করে আর ভাবে আজই সবাইকে জানাবে চাকরির কথাটা। সবাই অবাক হবে কি? বেকার মাকাল ফলটার কপালে অবশেষে চাকরিটা জুটল। বাপের হোটেল থেকে নিজ হোটেলে ট্রান্সফার হবে। বোঝা থেকে নেমে যাবে। তাহলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা আন্টিগুলোর মুখটায় ঝামা ঘষবে তো। মিহির তার চাচাতো ভাই একবার তার সম্মুখে চাচিকে বলেছিল, কি হলো, এত ভালো রেজাল্ট, সার্টিফিকেট দাঁড়িয়ে সেরতাজের? মায়ের ভদ্র ছেলে, যার নামে এত গুণগান, সবার মুখে তার প্রশংসা কৈফুত্য। এখন সে কিছুই না মা, শুধু টপার হলেই হয় না মা, বাস্তব জ্ঞান আর অভিজ্ঞতা থাকতে হয়। দিন শেষে সবাই সফলতা দেখে। তার খারাপ লাগেনি কথাগুলো, সত্যি তো বলেছিল। তবে সে রাত তার চোখে এক ফোঁটা ঘুম আসেনি। ভেতরটাই কেউ চিল্লিয়ে বলেছিল সে কিছুই না। তারপর সে দিনরাত ডুবিয়ে পরিশ্রম করেছিল, পরের টেবিলের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল। সব ঠিকঠাক চলছিল। খাদ্য অধিদপ্তরের কোনো একটা পদের জন্য ফ্রিলি রিটেনে টিকে ভাইভাতে প্রথম প্রশ্নেই তার আত্মবিশ্বাস ফুলরে গড়াগড়ি খাচ্ছিল। প্রশ্নটা ছিল, তোমাদের এলাকার বাজারে মূলা কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? কি উদ্ভট প্রশ্ন! সে এত তো বই কিলে ভাইবার চেয়ারে বসে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। পারবে কিভাবে? সে কখনো বাজার করতে যায়নি। সেদিন ভাইবা দিয়ে এসে সে সবার আগে বাজারে গিয়ে সব সবজি মাছ মাংসের দাম জেনে এসেছে। ব্যাপারটা বড়ই লজ্জাজনক তার কাছে। সে বুঝতে পারে তার বাস্তব জ্ঞান খুবই নগণ্য। তার জ্ঞান বা খাতা কলমে সীমাবদ্ধ। তারপর থেকে সে চেষ্টা করেছে স্বাভাবিক জ্ঞান আহরণ করার। হাটে বাজারে ফুটপাতে কত হেঁটেছে, বস্তি গ্রামে গঞ্জে উদ্দেশ্যহীন ঘুরেছে। পথের মধ্যে পরিচিত কণ্ঠে সে ভাবনার সুতো চিরে বেরিয়ে আসে। পা থমকে গেল নিজ ভুল ভেবে 3 তলায় পৌঁছে। পুচু বলে হাঁক চালো, কিন্তু কারোর কোনো জবাব নেই। আশ্চর্য তো, দরজাটা খোলা রেখে সবাই গেলটা কই? কাউকে না পেয়ে নিজ ঘরের সামনে যেতেই কিছু শব্দ হয়। সে ভাবে কুঞ্জ এখনও তার ঘর গোছাতে ব্যস্ত। সে হেসে দরজাটা খুলে হাসি মুখে কোমল সুরে বলল, আমার সোনা পুচোটা, দেখ তোর। কণ্ঠনালীতে কথা আটকে গেল তার। আখি যুগল বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। সে পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করে স্বাভাবিকই দেখছে কিনা। তার কল্পনার শহরে আনাগোনা শুরু হয়েছে। তার মুখ দিয়ে অস্পষ্ট গঙ্গানি সুর বেরিয়ে আসে। শশীব সম্মুখে দণ্ডায়মান মানবী এগিয়ে আসে। কলার ধরে ভেতরে টেনে দরজা আটকিয়ে দিয়ে বলল, হ্যাঁ, তোমার ঘরোয়া চাঁদ তোমার ঘরে অবস্থান করছে। স্বাগতম জানাবে না তোমার শশী বউকে? শেষে সম্বোধনটি তুতলিয়ে বলে শেরতাজের মতো। শেরতাজ এখনও অভিভূত নজরে চেয়ে আছে। তার চোখে মুখে বিরহ মুগ্ধতা বিরাজমান। বাস্তবিক হোক বা কল্পনার শহর, সে তার চোখের তৃষ্ণা মেটানোর বৃথা প্রয়াস চালিয়ে যাক। শশী ভুরুকুটিতে ভাঁজ ফেলে শেরতাজের মুখে তুড়ি বাজিয়ে বলল, কোথায় ডুবলে হে প্রাণের সখা? মুখটায় পুরো মশার গোষ্ঠী ঢুকে যাবে কচু বনের কালাচাঁদ। এই আমি তুমি নামক ডোবায় ডুবে সখী, একটু টেনে নাও স্বীয় চিত্তে। তার ছন্দময় গলায় শশী মোটো মুগ্ধ হয় না। খেপে 2 কদম এগিয়ে আঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে তার গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে,
তোমার কিমা বানাবো শের, তারপর পুরো জঙ্গলবাসীকে নিমন্ত্রণ করে খাওয়াবো। কত বড় সাহস, তুমি আমাকে ইগনোর করো। তোমার ইগনোরের রফা দফা করতে এসেছি। শিরোনির গঞ্জনে শেরের বুঝতে বাকি থাকে না এটা কল্পনার শহর নয়। গুনগুনে 18 দিন পরে চাঁদ মুখখানি দেখা মিলল। শশীদের বাড়ি থেকে ফেরার পর আর দেখা মেলেনি রমণীর। মেয়েটাকে ফোন করলে রিসিভ করতো না, রিসিভ করলে ব্যস্ত আছি বলে, পরে কথা বলবো বলে নানান বাহানা দেখাতো। সে ভার্সিটিতে গিয়েছিল দেখা করতে, সেখানে গিয়ে তার দেখা মিলল, অসন্তোষ হয়ে ফিরতে হয়েছে। এখন বলছে সে ইগনোর করেছে। সে কলার হতে শশীর হাত ছাড়িয়ে নিয়ে গমগমে সুরে বলল, ইগনোর আমি না, তুমি করেছো শশী বউ, অথচ দোষী আমাকে বানাচ্ছ। শশী শান্ত চোখে চাই শেরতাজের হাত থেকে নিজের হাত ঝটকে ছাড়িয়ে নিয়ে নিরেট সুরে বলে, দোষ আমার, তাই না শের? দেখো শশী, যেটা হয়েছে তাতে আমার। থেমে যায় শশীর চাহনি দেখে, এক কদম পিছিয়েও গেল, তবে সুবিধা করতে পারেনি, সে নিয়ে আঘাত হানি। কথা শেষ করো, বলো শের, যা হয়েছে তাতে তোমার কি? শশীর হুঙ্কারে শেরতাজ দীর্ঘশ্বাস ছাড়ল, বাঁধনে বেঁধে জড়িয়ে নেয় নিজের সাথে, কোমল সুরে বলল, আমার তোমার কিছুই না, ইটস নর্মাল, তাই না? শশী ছটফট করে চাপা স্বরে চেঁচামেচি শুরু করে। শেরতাজ খানিকটা ঘাবড়ে গেলেও শেরুনিকে বসে আনে অভিনবত্ব কায়দায়। শশী শান্ত হয়ে এলো, ললাটে লড়ল ছুঁয়ে ঘন শ্বাস ফেলে বলে, ভার্সিটিতে তুমি তামিমের সাথে কিসের খাজুরে আলাপ জুড়ে দিয়েছিলে যে একটু দূরে আমাকে দেখতেই পাওনি? আমি জানি তামিম তোমাকে পছন্দ করে, তুমিও জানো, তাহলে ওর সাথে কিসের কথা? শশীর লাজে রাঙ্গা মুখ বিস্ময়ে হতবিহ্বল। এই পাগল জানলো কিভাবে? তুমি তামিম ভাইয়ের ব্যাপারটা কিভাবে জানলে? সেটা মুখ্য বিষয় নয় মোটেও। আগে বলো তুমি কেন তার সাথে কথা বলবে? তোমার ওর সাথে কথা বলা বারণ। শুধু ও কেন, সকল পরপুরুষের সাথে কথা বলা বারণ। হাসাহাসি তো দূরের কথা। কেমন বাচ্চামো কথা শের? হোক বাচ্চামো শশী বউ, তুমি আমার ঘরের চাঁদ। তোমাকে নিয়ে যত ভাবনা, এই আমিটার কল্পনা জল্পনাই হতে হবে। অন্য কেউ কেন তোমার আশায় বুঁদ থাকবে? আমি শের, সহ্য করব না। শশী তেজরা দৃষ্টি ফেলে শেরতাজের উপর। ব্যাস, শের সাহেব সকল সাহসী মনোভাব গায়েব। সে শশীকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে পড়ল। ওভাবে তাকালেই আমি ভয় পেয়ে যাব, মোটেই ভাববে না, বুঝলে? বুঝেছি। বুকে হাত গুটিয়ে বলল শশী, তীক্ষ্ণ নজর এখনও শেরতাজের আপাত মস্তকে। একটু পরিবর্তন হয়েছে কি? হয়েছে বোধ করি, কিন্তু সে ধরতে পারে না এই মলিন নয়ন যুগলের উজ্জ্বল উচ্ছ্বাস। শেরতাজ শশীর অটল চাহনিতে একটু আধটু মনোভষ্ট হলো, তবে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করল, আমার ঘরের চাঁদনি আমার ঘরে শ্বশুর মশাইয়ের এই অধমটার উপর কৃপা দৃষ্টি পড়ল বুঝি? শশীর অধর যুগলে মিষ্টি হাসি অঙ্কিত হয়। এই পাগলটাও না, ওই তো কিভাবে তাকিয়ে আছে, যেন সে বিশ্ব সুন্দরী। মেয়েরা এমনিতেই ফোকাস প্রেমী, কারোর আকাশসম আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলে মেয়ে যত কঠিন বরফ হোক গলতে বাধ্য। শশী এগিয়ে এসে ব্যক্তিগত বুকটে মাথা রেখে ফিসফিসিয়ে বলল, শের, তুমি না বাবা হতে চলেছ? মূর্তি যেন বিনা মেঘে বজ্রপাত হলো। সিরিয়ালের মতো ঠাসঠুস তার শব্দে শেরতাজ শ্বাস নিতেও যেন ভুলে যায়। ঢোক গিলে অবাক সুরে বলে, কিভাবে সম্ভব? সম্ভব না বলছো? শশীর পাল্টা প্রশ্নে শেরতাজের মাথাটা আওলা ঝাওলা হয়ে যায়। তার দ্বিধাযুক্ত বদনখানি দেখে শশী খিলখিলি হেসে দেয়। তার হাসিতে যেন প্রাণহীন ঘরটা উৎসবে ভরে উঠল। প্রতিটা কোণা সেই উৎসবে গিয়ে উঠল। শেরতাজ আলী কানুন সকল দ্বিধা ভুলে যায়, বিছানায় গা লুটিয়ে চাঁদের পানে চেয়ে রয়। শশীর হাসি থামে, তবে ফুরোয় না, হাসে এক পাগলের পাগলামিতে। তাজমহলে মিষ্টির সমারোহ লেগে আছে। মোর্তাজ আলী গোটা কয়েক মিষ্টির প্যাকেট হাতে হাস্যোজ্জ্বল মুখে 3 তলা বাড়ির সিঁড়ি বেয়ে ওঠার জন্য পা বাড়ালো। প্রথম তলায় মেন ফটক হাঁ করে খোলা থাকায় তিনি কৌতূহলবশত উকি দেয়। ড্রয়িং রুমে বেয়ান সাহেবকে দেখে একটু অবাকি হয়। এরা এখানে? তিনি গলা খাকারি দিয়ে ভিতরে প্রবেশ করে সালাম জানালো। সাথে খেয়াল করে ড্রয়িং রুমের টেবিল জুড়ে নানান রকমের মিষ্টির প্যাকেট। তার কপালে ভাঁজ পড়ে, এরাও জেনে গেল নাকি?
তিনি কৌতূহল দৃষ্টিতে মিষ্টিগুলোর দিকে তাকিয়ে বলল, এত মিষ্টি? কোনো সুসংবাদ আছে নাকি? বিআই সাহেবরাও এসেছেন দেখছি। মোর্তাজাল আলীর আগমনে সবাই তার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে। ফারদিন টি টেবিল থেকে একটা চমচম এনে চাচার মুখে পড়ে দিয়ে বলল, চাচ্চু, আরেকটা নাতনি আসছে তোমার। শিরিন অসুস্থ হয়ে পড়েছিল হঠাৎ, সবাই ভয়ে হাঁটু কাঁপি, অথচ ডাক্তার এসে সুসংবাদ দিল আবারও দাদু হতে যাচ্ছ। মোর্তাজালের মুখ ভর্তি চমচম। হাসান মাহমুদ বেআইয়ের হাতে মিষ্টি দেখে ভুর উঁচিয়ে বলল, বেআই মশাইও দেখছি মিষ্টির দোকান তুলে এনেছেন। বলছি কি বেয়ান সাহেবা, সুসংবাদ দিচ্ছে নাকি? হ্যাঁ? তার গলায় দুষ্টুমি সুর। মোর্তাজালি একটু লজ্জায় পড়ে, তবে লজ্জাকে বিদায় সংবর্ধনা জানিয়ে বলেন, হাসান ভাই, সুসংবাদ তো ছেলের বউয়ের থেকে পাওয়ার আশায় আছি, অথচ আপনি ভিলেন হয়ে দাঁড়িয়েছেন। ওই আমার মেয়েটাকে দেখছি না যে। হাসান মাহমুদ প্রসন্ন হাসলেন। মেয়েকে ভুল জায়গায় পাঠাবেন না, কি স্বাচ্ছন্দ্যই না মেয়ে বলে ডাকল। মরিয়ম বেগমও খুশি হয় ঢের। তিনি মুচকি হেসে বলে, কণিকা আপার পেছনে ছুটলো দেখলাম, ওনার সাথেই আছে। মিষ্টির রহস্য উন্মোচন করলেন না শের সাহেব? বাক্য সম্পূর্ণ করেন না তিনি। ভদ্রলোক মন খারাপ না করে মোর্তাজালি এবার বুক ফুলিয়ে মিষ্টির প্যাকেট উঠিয়ে গর্বের সাথে আওড়ালেন, আমার ছেলেটার চাকরি হয়ে গেছে আইটি কোম্পানিতে, কালকেই জয়েনিং। অথচ গাদাটা বলেনি কাউকে। ওর এক বন্ধু বলল আমাকে। দেখেছেন কাণ্ড? হাসি মুখে বলল ভদ্রলোকের চোখে পানি চিকচিক করছে। তার উজ্জ্বল উচ্ছ্বাসে গেরা আনন্দে সেই পানি কারো নজরে না আসলো। তার বাঁধনহরা আনন্দে কারোর বুঝতে বাকি থাকে না ছেলের চাকরিতে ছেলের চেয়ে বেশি ছেলের বাপ খুশি। সেতাজ আলী নিজ ঘরের বিছানায় বসে আছে ভাবুক ভঙ্গিতে। শশী শের সাহেবের এলোমেলো বই খাতা কাপড় চোপড় গোছাচ্ছে আর বকাবকি করছে এক নাগারে। এতবার একটা লোকের ঘরের অবস্থাটা দেখো, বই খাতা পেন্সিলের ছড়াছড়ি, এলোমেলো শার্ট জিন্স ফুলরে পড়ে আছে। শশী বই খাতা গুছিয়ে টেবিল সাজায়, কাপড় ভাঁজ করে আলমারিতে রেখে দেয় সযত্নে। কানন ভাবুক চোখে তার পানে চেয়ে ভাবছে চাকরির কথাটা বলবে কিনা। মেয়েটা কি খুশি হবে? সে কি বলবে? শশী, শুনছো? চাকরিটা আমি পেয়ে গিয়েছি। খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো। সে তোমার বাবা যতই বাহানা আওড়াক। কিন্তু শের সাহেব জড়তার কারণে বলতে পারে না, কেমন যেন অস্বস্তি বোধ করে। শশী সব গুছিয়ে বিছানায় গা ছেড়ে দিল। শের, কত কাজ করলাম, একটু চা খাওয়াবে না? আমি খুবই ক্লান্ত। শেরতাজ আলী কানন বাধ্য ছেলের মতো বিছানা থেকে নামতে যাবে। শশী ঝটকাই তাকে বিছানায় ফেলে বলে, তোমার হাতে চা খাই আর শাশুমা আমার গলা চেপে ধরুক, তাই না? তার আদরের ছেলেকে দিয়ে কাজ করানো। কানন শশীর পাশে শুয়ে হেসে বলল, আদরের ছেলে কিনা বলতে পারবো না, তবে ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে অন্য মায়েদের মতো আহ্লাদ করতো না, বরং ধমকে বলতো দেখে হাঁটতে পারো না, তারপর হাতে স্যাবলন তুলা ধরিয়ে দিত, ব্যাস। খুবই স্ট্রিক্ট, বুঝলে? আর আব্বুকে ধমকে রসকস নেই। শশী শেরতাজের পাশে চিত হয়ে শুয়েছিল। তার কথাই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কোণে ভর দিয়ে কাত হয়ে শেরতাজের চুলে হাত গলিয়ে বলে, আমি যতটুকু দেখেছি শাশুমার চোখে হারায় ছেলেকে, তার সামনে তো আদরের ছেলের গুণগান করাই মুশকিল। কানন মুচকি হেসে ভয়াবহ কাজ করে। শশীর পিঠ গলিয়ে হাত রেখে জড়িয়ে গলার ভাঁজে মুখ গলিয়ে দেয়। ছোট অথচ গভীর চুম্বন করে শ্বাস টেনে নেয়। শশী হতবিহ্বল হয়ে আছে। কি হলো? তার মস্তিষ্ক ধরতে সময় নেই। বুঝে উঠতে ঠেলে সরিয়ে দিতে চায়, কানন ছাড়ে না। ঘাড়ে নাক মুখ ঘষে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। শশী খিলখিলি হেসে ওঠে। তার কাতুকিত অনুভব হয়। সে ছটফট করতে করতে বলে, শের, ছাড়ো বলছি, এ কেমন অসভ্যতামো। প্রথমবার তোমাকে দেখে ভদ্রলোক ভেবেছিলাম, তুমি একটা ইচড়ে পাকা বদমাস
ছাড় না ভাই, শুশুই লাগে। জামাইকে কে ভাই ডাকে শশী বউ? শশীর মুখোমুখি হয়ে বলে কানন এখনো ছাড়েনি শশীকে, শক্ত করে নিজ বাঁধনে আটকে রেখেছে। দুজনের নাকটা ছুঁই ছুঁই, নয়নে নয়নে আলাপন চলে। শশী ছটফট থামিয়ে গলা জড়িয়ে নেয়, দূরত্ব ঘুচিয়ে নাকে নাক ছুঁয়ে ফিসফিসিয়ে বলে,